নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬৯তম অংশ। ১৯৬৩ সালে আমার বয়স ছিল ৫৫। সেকালের ওই বয়সে লোককে অকেজো মনে করে চাকরি থেকে অবসর দেওয়া হতো। অথচ আমার মনে হয় অধিকাংশ কাজের মানুষদের কর্মক্ষমতার ওই সময়ই হয় চরম বিকাশ। শরীরে সাধারণত এত আগে বার্ধক্য বাসা বাঁধে না, অথচ যৌবনের অনিশ্চয়তা থিতিয়ে পড়ে, অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে অর্জন হয়, সুবুদ্ধির বিকাশ দেখা যায়, মনটা স্বাভাবিকভাবে সদয় ও সহানুভূতিশীল হয়ে ওঠে। এসব গুণের জন্য শারীরিক শক্তির হ্রাস অনেকখানি মিটে যায়। তাছাড়া শিক্ষিত মানুষের বাহুবলের চেয়েও মনোবল, বুদ্ধিবলই সাধারণত বেশি কাজে লাগে। আর ঠিক তখনই তাদের বরখাস্ত করে দেওয়া হয়। একথা যতই মনে হতো ততই আশ্চর্য লাগত। সৃজনশীল কাজেও ওই নিয়মই খাটা উচিত ছিল। দুঃখের বিষয়, অনেক সময় কম বয়সে অনেক গুণী সাংসারিক তাড়নায় নিজেদের একেবারে উজাড় করে দেউলে হয়ে যান। হাত থেকে যখন শ্রেষ্ঠ কাজ বেরোবার কথা, হাত তখন ক্লান্ত হয়ে এসেছে। আমার বেলায় এর উল্টোটি হয়েছিল। বহু বছর নানা কাজে নিজেকে নিবিষ্ট করে রেখেছিলাম। সাহিত্য রচনা ছিল শখের ব্যাপার। তাকে ভালো করে রাখতেও পারতাম না, ছাড়তেও পারতাম না। অবনীন্দ্রনাথ মনের পুঁজির কথা বলতেন। আমিও ছোটবেলায় থেকে আমার সব গভীর অনুভূতিগুলোকে মনের মধ্যে জমা করে রেখেছি। এখন পর্যন্ত চোখ বুজলেই ছোটবেলাকার সেই নীল আকাশের বুকে গাঢ় সবুজ পাহাড়ের সারি, সরল গাছের ঝুড়ো পাতার ফাঁকে বাতাস বওয়ার শো শো শব্দ দেখতে পাই, শুনতে পাই। নাকে আসে ধূপকাঠের ধুনো ধুনো গন্ধ, ছোট ছোট দৃশ্য, ছোট ছোট কথা হয়তো ৬০-৭০ বছর কানে লেগে আছে। শিলংয়ের সেরেস্তার এক দপ্তরি নাকি ধর্মভাবাপন্ন হয়ে ব্রাহ্ম হয়েছিল। তার একটি মা মরা ছোট ছেলে ছিল, তার নাম গোবিন্দ। সে ৩ সাইজের বড় জামা পরত। তার চোখে বিশ্বের সমস্ত বিষাদ মাখানো ছিল। একবার কি কাজে ভুল করেছিল বলে ঝিনুক দিয়ে সৎমা তার গাল ছিঁড়ে দিয়েছিল। আজ পর্যন্ত গোবিন্দর ছেঁড়া গাল আর সজল চোখ ভুলতে পারি না। আশা করি বিধাতা তাকে পরে আরাম দিয়েছিলেন, সুখ দিয়েছিলেন। এতদিনে ছোটদের বড়দের জন্য অজস্র ছোট গল্প লিখেছিলাম। সেগুলি নানা বই হয়ে নানা প্রকাশকের হাতে বেরিয়েছিল। তাতে যে খুব একটা বড়লোক হয়ে গেছিলাম তাও নয়, কিন্তু মনে মনে কেমন একটা আরাম পেয়েছিলাম। আগেও বলেছি, ছোট গল্প মনের মাটিতে আপনি জন্মায়। বড়জোর তাকে খানিকটা ঘষা মাজা করা যায়, কিন্তু ভালো গল্প কোনো নির্দিষ্ট মাল মশলা দিয়ে চেষ্টাকৃত হবার নয়। আপনি হলো তো হলো, নইলে না লেখাই ভালো। প্রেমেনবাবু একবার কোনো নামকরা বিদেশি সাহিত্যিকের উক্তির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যৌবন হলো ছোট গল্প লেখার বয়স। ৪৫-এর পর কেউ যেন ছোট গল্প লিখতে চেষ্টা না করে। আমার কিন্তু মনে হয় চেষ্টা করে লিখবার জিনিসই নয় ছোট গল্প। সে মাটিতে ফুলের মতো, আকাশে তারার মতো ফোটে। তার বয়স ধরে দিলে মুশকিল। আমার খুব অসুবিধা হবে। আমি এখনো সারা বছরে বেশ কিছু ছোট গল্প লিখি। নিয়ম করেছি প্রতি পুজোয় ১০টা ছোট গল্প লিখব। তার বেশি লিখতে গেলে কষ্ট কল্পিত হবে। মাঝে মধ্যে অনুরোধে পড়ে তাও লিখেছি। দ্বিতীয় শ্রেণীর জিনিস। পূজা সংখ্যায় উপন্যাস কখনো লিখি না। উপন্যাস বরং অনেকদিন ধরে ভেবেচিন্তে মাল সামগ্রী সংগ্রহ করে গড়ে তোলা যায়। তবে অনেক সময় উপন্যাসের মূল বক্তব্যটিও বিদ্যুতের মতো মনের মধ্যে ঝলসে ওঠে। হয়তো লেখা হয় অনেক পরে। ১৯৬০ থেকে ১৯৭০-এর মধ্যে লেখা আমার প্রকাশিত বইয়ের কথা ভাবতে চেষ্টা করি। মনে আছে, ওই সময়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সে বছরের লীলা বক্তৃতা দিয়েছিলাম, অবনীন্দ্রনাথের লেখা ও ছবির বিষয়ে। ৩টি বক্তৃতা। আশুতোষ বিল্ডিং এর যে ঘরটিকে আমরা লাইব্রেরি বলতাম, সেই ঘরে। বোধহয় শ্রী প্রমোদ বিশি সভাপতিত্ব করেছিলেন। ঘরে যত লোক ধরে তার অর্ধেক হয়েছিল।
প্রিয় বন্ধু শিল্পী প্রশান্ত রায় এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, যবনীন্দ্রনাথ যখন মূল বাগেশ্বরী বক্তৃতা দিতেন তখন আরো কম শ্রোতা উপস্থিত থাকতো। ওই বক্তৃতার সঙ্গে কিছু সংযোজন করে দেবার পর বিশ্বভারতী থেকে বক্তৃতাগুলো বই হয়ে প্রকাশ পায়। কোন বছরে এসব হয়েছিল মনে নেই। এর কিছুদিন পরে হয়তো ১৯৬৭ সালে ওই একই জায়গায় শরৎচন্দ্র স্মৃতি বক্তৃতা দিয়েছিলাম সুকুমার রায়ের সাহিত্য রচনা বিষয়ে। এ বই প্রকাশ করেছিলেন মিত্র ঘোষ। পরে আমার রচনাবলী তৃতীয় খণ্ডে সম্বলিত হয়েছে। আরো অনেক তথ্য দেওয়া উচিত ছিল বলে মন খুঁতখুঁত করে। কোনো সময় ওটির পুনর্লিখন করার ইচ্ছা আছে, বই করার সময় তথ্যের অপ্রাচুর্যের জন্য। প্রকাশকরা সুকুমারের রচনা থেকে রাশি রাশি অপূর্ব উদাহরণ জুড়ে দিয়েছেন, তাতে আমার সাহিত্য খ্যাতি একটুও বাড়েনি। মনে হয় ৪৫ মিনিট ব্যাপী ৩টি বক্তৃতা দিয়ে ওই মানুষটির প্রতি সুবিচার করা যায় না।